শুরু করছি আজকের সত্যবর্তী ঘটনা। আমার কাজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং আমার বলা সত্যি ভৌতিক ঘটনাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে নিজের বন্ধুদের কাছে শেয়ার করে দিন। আর আপনাদের কাছে যদি কোনো সত্য ভৌতিক ঘটনা থেকে থাকে তবে নিচে ইমেলটাতে লিখে পাঠিয়ে দিন, যাতে আমরাও আপনাদের সত্যবর্তী ঘটনা এমনই স্টোরির মাধ্যমে সাধারণ মানুষদের কাছে পৌঁছে দিতে পারি। তবে আর দেরি না করে শুরু করছি আজকের সত্যবর্তী ঘটনা। আজকের ঘটনাটি আমায় যিনি লিখে পাঠিয়েছেন তিনি একজন বর্ধমানের বাসিন্দা। আমার নাম রবিনা। আমি একজন কলেজের শিক্ষিকা। ছেলে মেয়েদের মধ্যে আমার খুবই নামডাক। আমি তাদের ম্যাথের টিচার। আমি কলেজে এসেছি, খুব একটা দিন পার হয়নি, এই কয়েক মাসই হবে হয়তো। আমাদের প্লেগ্রাউন্ডে একটি অশ্বত্থ গাছ আছে। সেই গাছটির গোড়ায় আমি প্রতিদিনই টিফিন টাইমে বসে থাকতাম। শীতের দুপুরে রোদ খাওয়াই হোক আর গ্রীষ্মের দুপুরে হাওয়ার জন্যই হোক, একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে সেখানে বসতাম। একদিন হলো কি, হঠাৎ যেন কেউ আমার নাম ধরে ডাকলো, কিন্তু সেটি কোনো ভারী গলা। তাই এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। সত্যি কথা বলতে সেই গলার আওয়াজ আমার মনের ভেতরটাকে ভয়ে পরিপূর্ণ করে দিয়েছিল। যাই হোক, সেদিনকার মতো আমি অত কিছু ভেতরে সেই ব্যাপারটা নিলাম না। চলে গেলাম যথারীতি টিফিনের ক্লাস করাতে। প্রতিদিন আসি যাই, নিজের মন মোতাবেক ক্লাস করাই, কিন্তু বাড়িতে হোক বা কলেজে সব স্থানেই আমার যেন মনটা সব সময় তিত বিরক্ত হয়ে থাকতো। সব সময় খিটখিট খিটখিট মেজাজ, সবার সাথে ঝগড়া ঝামেলা, বাচ্চাদের সাথে ঠিকমতো কথা না বলা, তাদেরকে বিভিন্ন রকমের শাস্তি দেওয়া, এসব তো লেগেই থাকতো। আমি বিবাহযোগ্য হয়ে উঠেছিলাম, তাই বাড়ির লোকে আমার বিয়ের জন্যে বিভিন্ন পাত্র খোঁজা শুরু করে দিয়েছিল। কিন্তু জানি না, আমার কেন জানি না এই দিকটায় তেমন মনই নেই। আমি যথারীতি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতাম সারাদিন। ছেলেদেরকে পড়িয়ে আবার বাড়িতে ফিরে বিভিন্ন রকমের টিউশন নেওয়া, এই আর কি। তো যাই হোক, আমি মাঝে মধ্যেই দুর্গা মন্দিরে যেতাম। সেখানে কিছুক্ষণ বসে থাকতাম। সন্ধেবেলা এমন সময় বসে আছি, হঠাৎ পণ্ডিত মশাই আমাকে
দেখে বললেন, মা, তোমার কি শরীর খারাপ? কেন জানি না তোমার মুখ চোখ সব শুকিয়ে যাচ্ছে। তুমি একটু সাবধানে থেকো মা। আমি সে কথায় প্রশ্ন না করে অবাক হয়ে গেলাম, কারণ আমারও কিছু অন্যরকম লাগছিল নিজেকে। আয়নার সামনে নিজেকে যখনই দেখতাম তখনই অন্যরকম লাগতো। আমি হয়তো আর তেমন নেই, কেমন যেন অন্যরকম। সেদিনকার মতো মা দুর্গাকে প্রণাম করে আবার ঘরে ফিরে গেলাম। কলেজে গিয়ে যথারীতি ক্লাস নিচ্ছি। হঠাৎ অসত্য গাছটার দিকে নজর পড়ল আমার। কি ওটা? মুখ ডালে বসে আছে, পাও দোলাচ্ছে। আমি কাছে যেতেই প্রশ্ন করলাম, কে তুমি? কোনো সাড়া নেই, শুধু অট্টহাসি। আমি আবারও বললাম, কি রে ভাই, পাগল নাকি লোকটা? এই ভর্তি দুপুরবেলা গাছটার উপরে বসে আছে। আমি গিয়ে নিজের সহপাঠীদের কথাটি জানালাম, কিন্তু তারা বলল, কই, কাউকে তারা দেখতে পাচ্ছে না। আমি আর সেই কথাটিকে নিয়ে বেশি এগুলাম না। আমি জানতাম তাদের মাথায় হয়তো আমাকে নিয়ে কোনো পাগলের প্রলাপ বকার ন্যায় জিনিসটি বোঝাচ্ছে। তাই ছেলেদের মধ্যে ক্লাস নিতেই চলে গেলাম। ক্লাসটি নিচ্ছি, হঠাৎ কেউ যেন ডেকে উঠল। আমি ঘুরে তাকলাম, হ্যাঁ কে? দিয়ে দেখলাম কেউ নেই সেখানে। সেই গলা, সেই আওয়াজ। কলেজের মধ্যে এই 1 মাসই হবে এসেছি, তাই কলেজের যে হেড, অর্থাৎ কলেজের নির্মাতা, তার সাথে দেখা হয়নি। কাল তিনি কলেজটিকে পরিদর্শনের জন্য আসবেন। দেখা যাক। পরের দিন এসে তিনি সেই গাছটিকেই লক্ষ্য করলেন। কেন জানি না তার দৃষ্টি যেন ভয়ানকভাবে আতঙ্কে ভর্তি ছিল। আমি তাকে বললাম, স্যার, আপনার কিছু অসুবিধা আছে? তিনি বললেন, আরে না না, চলো চলো চলো। আমাকে তিনি সঙ্গে নিয়ে স্টাফ রুমে চলে গেলেন। সেখানে গিয়ে তাকে আদর আপ্যায়ন করা হলো। তিনি কিছুক্ষণ বসলেন, কিছু চিন্তাও তার কপালে লক্ষ্য হচ্ছিল। আমি তাকে পাশে সরিয়ে নিয়ে গিয়ে সরাসরি জিজ্ঞাসা করলাম, আচ্ছা বলুন তো মশাই, এরপর ব্যাপারটা কি? তিনি তোতলাতে তোতলাতে কথাটি এড়িয়ে দিতে চাইলেন। কই, কি কি বলতে চাইছো বলো তো তুমি? আমি বললাম, কি ওই গাছটার দিকে তাকাচ্ছেন তো? কি পা ঝুলিয়ে আছে তো লোকটা? তিনি বললেন, হ্যাঁ, তুমি কি করে জানলে? তুমি কে বলো তো? আমি তখন বললাম, আপনি যাকে দেখতে পাচ্ছেন আমি তাকেই দেখতে পাচ্ছি। এরপর ব্যাপারটা বলুন তো। আমি এই কলেজে এসে থেকে দেখছি ওই ব্যক্তিটি ওই গাছের উপরে এই ভর্তি দুপুরবেলা হলেই বসে থাকেন। কি ব্যাপারটা কি? তিনি বললেন, সব যখন তুমি দেখতেই পাচ্ছ, সব ঘটনা
তোমাকে খুলে বলাই ভালো। এই কলেজটি যখন নির্মাণ হয় তখন কর্মচারীদের মধ্যে একটি কর্মচারী বেতন নিয়ে সমস্যা করায় তার যে মালিক ছিল তিনি তার সাথে কিছু ঝগড়া ঝামেলা হয়, যার জন্য তিনি এই কর্মচারীটিকে মেরে ফেলেন। ভুলবশত মেরে ফেলায় সেই মৃত্যু লোকচক্ষুর আড়ালে রাখার জন্য এই কলেজের মধ্যেই কোনো এক পিলারের ভেতরে ঢালাই করে দেন তার দেহটিকে, এবং এখনো সেই অবস্থাতেই তার দেহটি একই অবস্থায় জমে আছে সেই ঢালাইটির মধ্যে। আমি তাকে অনেকবার বলেছিলাম যে তুমি তার কাছে ক্ষমা চাও এবং তার পুত্র ও স্ত্রীদের কাছে ক্ষমা চেয়ে তাদের দায়ভার নাও, কারণ তুমি যা করেছো তা কখনোই ক্ষমার যোগ্য নয়। তখন সেই প্রেতাত্মাটি মরার পর তাকে বহু উৎপাত করেছে, তার শরীরে বিভিন্ন রোগের বাসা বেঁধেছিল, কিন্তু এখন সে তার কর্মচারীর পরিবারকে যথারীতি অন্ন, টাকা পয়সা ও জামা কাপড় প্রত্যেক মাসে দিয়ে আসে এবং তাদের কোনো সমস্যা হলেই তাদের কাছে জানে এবং তা সমাধানের চেষ্টাও করে। কিন্তু সমস্যা এটাই যে সেই ব্যক্তিটি অপমৃত্যু মরেছিল, আর অপমৃত্যু মরলে তার আত্মার শান্তি খুবই সমস্যা দেখা যায়। যথারীতি এই আত্মাটিও এই গাছের মধ্যেই বন্দী। আমরা একটি ফকিরকে ডেকে এই আত্মাটিকে মুক্তি করার ব্যবস্থা করতে চেয়েছিলাম, কিন্তু এই আত্মাটি বিভিন্ন ধরনের উৎপাত, যেমন সাধারণ মানুষকে নিজের আয়ত্তে করে নেওয়া, কাউরির শরীর খারাপ করে দেওয়া, এইসব বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করেছিল। তাই ফকিরটি এই গাছের মধ্যেই তাকে একটি কিলোকের সাহায্যে বন্দি করে দেন। এখনো পর্যন্ত তার আত্মাটি ওই গাছেই বন্দি। আমরা চাইলেও তাকে মুক্ত করাতে পারি না, কারণ তার দেহটি এখনো আমরা জানি না যে কোথায় লুকোনো আছে। কিন্তু দয়া করে আমার উপরে একটি কৃপা করো, তুমি যেন এই কথাটি 5 কান করো না, তাহলে এই কলেজে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়ছে তারাও আর এই কলেজে আসবে না। আমি তার কথাটি মন দিয়ে শুনছিলাম। সেই গাছটির উপরে নজর যেতে সেখানে দেখলাম আর সেই ব্যক্তিটি বসে নেই সেখানে। আমি মন খারাপ করে বাড়ির দিকে চলে গেলাম। একদিন কলেজে ছুটি পড়েছিল, তাই আমরা সবাই মিলে মায়ের গুরুদেবের বাড়ি গিয়েছিলাম। এই সমস্ত সমাধান হয়তো তিনিই করতে পারবেন, তাই এই সমস্ত কথা তাকে খুলে বলা হলো। তিনি রাজি হলেন। আমি কলেজে যিনি নির্মাতা তার কাছে গিয়ে সমস্ত কথা খুলে বললাম যে ইনি হয়তো আপনাকে এই সমস্যা থেকে উদ্ধার করতে পারেন। তিনি সেখানে রাত্রেবেলা
হোমের ব্যবস্থা করলেন। সমস্ত ক্রিয়াকর্ম করার পরে সেখানে গণ্ডি কেটে তার আত্মাটিকে সেই গাছ থেকে কিলকটিকে উপড়ে ফেলে তার আত্মাটিকে সেখান থেকে বের করা হলো এবং সেখান থেকে বের করে সেই গুরুদেবের সাথে তার সাথে কথা বলা হলো। কথা বলে যা জানা গেল তা হলো ওই ব্যক্তিটির দেহটি একটি মেঝের মধ্যে খোদাই করে সেখানে উপরে ঢালাই ফেলে দেওয়া হয়েছিল, যার জন্য সেই জায়গাটিকে কেউ বুঝতে পারছিল না। সেই আত্মাটি আমাদেরকে তার সঙ্গে নিয়ে গিয়ে সেই জায়গাটির মধ্যে ঢুকে গেল এবং সেই স্থানে একটি চিহ্ন করে দিল। পরের দিন সকালবেলা রবিবার থাকায় আমরা জানতাম যে সেদিন কলেজে কেউ আসবে না। সেখানটি খোঁড়াখুড়ি করে সেই ঢালাইটিকে উদ্ধার করে সেটির ভেঙে সেখান থেকে বিভিন্ন রকমের কঙ্কাল, মানুষের যেমন বিভিন্ন কঙ্কাল, মৃতদেহ, মাথা, খুলি, হাড়, পাঁজর এইসব পাওয়া যায়, সেই সমস্ত পাওয়া গেল। আমরা সবাই বিশ্বাস করলাম যে এটি সত্যি মানুষের কোনো মানসিকতার বিকৃতির লক্ষণ নয়। সেগুলিকে নিয়ে গিয়ে আমরা ক্রিয়াকর্ম করে তার অস্থি গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে তার ছেলেকে দিয়ে পিণ্ডদান করালাম গয়ায় গিয়ে, যার দ্বারা সেই আত্মাটি শান্তি পেল। যাক, সবারই মঙ্গল হলো। চলে যাচ্ছি পরের ঘটনায়। এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনিও একজন বর্ধমানেরই বাসিন্দা। তিনি লিখে পাঠিয়েছেন, আমি সৌমিক চক্রবর্তী, আমি বর্ধমানের শহরাঞ্চলে বাস করি। শহরাঞ্চলে যে ভৌতিক কর্মকাণ্ড ঘটে থাকে সেটা তো সবাই জানে, কিন্তু আপনারা কি কোনোদিন শুনেছেন যে কোনো দেবতার জন্য কোন সমস্যা দেখা দিয়েছে কিংবা দেবতার রোষে এখানে ওখানে বিভিন্ন জায়গায় সমস্যা দেখা দিচ্ছে? হ্যাঁ, ঠিক সেরকম ধারা আমাদের সামনে তেমাতার একটি রাস্তায় প্রায় দিন অ্যাক্সিডেন্ট ও বিভিন্ন রকমের হাত পা ভাঙা, রক্তপাত এসব তো দেখাই যেত। একদিন আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সামনে হঠাৎ দেখি একটি 4 চাকা যাচ্ছে, কিন্তু অবাক করা বিষয় ওই 4 চাকার উপরে কোথা থেকে জানি না একটি বড় কালো অবয়ব, যার খোলা চুল, তার চুলগুলো যেন সাধারণত জটা এরকম কিছু হয়তো, কারণ তার চুলগুলো হাওয়ায় উড়ছিল না, দুলছিল, কিন্তু তার চোখগুলো ছিল মারাত্মক রকমের ভয়াত্মক। আমি আলো আঁধারি দৃষ্টিতে দেখলাম সেই গাড়ির মাথায় চেপে হঠাৎ একটি বিড়ালের আকৃতি নিল। সেই আকৃতি নিয়ে সে সামনের গাড়ির ড্রাইভারের কাঁচের সামনে উল্টে পড়ে গেল এবং গাড়িটি ডিসব্যালেন্স হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, যা গাড়িটির মধ্যে থাকা 2টি ব্যক্তি মারা গিয়েছিল। সকালে উঠে দেখেছিলাম সেখানে
একটি মহিলা ও একটি পুরুষ ছিল। সাধারণত তারা দম্পতিই ছিল হয়তো। কিন্তু অবাক করার বিষয় হলো এটাই যে বিড়ালটা যে ওইভাবে উল্টে পড়লো, বিড়ালটির কোনো দেহ দেখাই গেল না। আর চলন্ত গাড়ির উপরে বিড়াল উঠবেই বা কী করে? এটি খুব ভাববার বিষয়। এই সমস্ত কাহিনী বিভিন্ন ধরনের ঘটতেই থাকতো। কখনো গাড়ির অ্যাক্সিডেন্ট, কখনো কেউ পাথরে হোঁচট খেয়ে পড়ে যাওয়া, কখনো কারোর পায়ে কাঁটা ফুটে যাওয়া এবং রক্ত বেরিয়ে যাওয়া, কখনো কাঁচ ফুটে যাওয়া। একদিন হঠাৎ করে সেই তেমাতার মোড়ে একটি সাধকের উদয়। সাধকের আশা দেখে সবাই অবাক হয়ে গেল। সে সবাইকে রাস্তার তেমাথার মোড়ে জড়ো করে মা ছিন্নমস্তার কথা বলল। তার যে গণ প্রেতেরা আছে তাদের মধ্যে একজন নাকি এখানে অবস্থান করেছে। সে নাকি চায় এখানে মায়ের একটি মন্দির হোক এবং মা এখানে পুজো পান। এছাড়াও যেসব দুর্ঘটনা এই তেমাথার রাস্তার মোড়ে ঘটছে তা সমস্ত থেকে দেবী নাকি তাদেরকে রক্ষা করবেন। এই ভেবে রাতারাতির মধ্যেই একটি ছিন্নমস্তার মূর্তির তৈরি করা হলো এবং দেবীকে স্থাপন দেওয়া হলো একটি নতুন মন্দির করে তার মধ্যে। দেবীকে সামনের অমাবস্যায় প্রাণ প্রতিষ্ঠা করে পুজো করা হলো। আস্তে আস্তে দেখি সেখানে ভিড় বাড়তে শুরু করলো। দুর্ঘটনা তো দূরের কথা, বিভিন্ন মানুষের রোগ বালাই, বিভিন্ন রকমের সাংসারিক দুঃখ যন্ত্রণা এ সমস্ত কিছু কাটতে শুরু করলো। মানুষ উন্নতির দিকে অগ্রসর হলো। কেন জানি না, দেবী এখানে খুব জাগ্রত। সবাই মায়ের পায়ে এসে চরণে মাথা রাখে এবং আপাতত এখানে কোনো অসুবিধেই নেই, বরঞ্চ মানুষ এখন উন্নতির দিকেই এগোচ্ছে। তো এই ছিল আজকের ঘটনা। আর হ্যাঁ, সেই সাধকটি আর এখানে কখনোই আসেনি। সে বলেছিল সে নাকি তার নিজের গন্তব্যস্থলে চলে গেছে, তার কাজ নাকি এখানে শেষ। আশা করছি আজকের ঘটনাগুলি আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো। দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, নইলে আমরা আপনাদের জন্যে এইরকম কন্টেন্ট আনতে পারছি না। দয়া করে আপনাদের জীবনে ঘটা সত্য ভৌতিক ঘটনা আমাদেরকে পাঠান, নইলে আমরা এমন সত্য ভৌতিক ঘটনা পাচ্ছি না কোথাও। আসলে ঘটনা তো বানানো যায় না, ঘটনা আপনাদের জীবনে ঘটে, যেটা আমি স্টোরি টেলিংয়ের মাধ্যমেই বলি। দয়া করে আমার এই রিকোয়েস্টটি রাখুন। ধন্যবাদ।